আসসালামু আলাইকুম। রমাদান করিম। জেএসসি ম্যাথ আরেকটি লাইভ ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। লাইভ ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 3টায়, 3টা অলরেডি বেজে গেছে। তোমরা এখনও যারা লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করো নাই, অপেক্ষায় ছিল তখন, খুব দ্রুত চলে আসো। লাইভ ক্লাসে শুরু হয়ে গেছে। আর যারা লাইভ ক্লাসটি এই মুহূর্তে দেখতেছো, তোমরা তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিতে পারো। আর কাইন্ডলি তোমরা কমেন্টে তোমাদের নাম লেখার চেষ্টা করবা। কমেন্টে যদি তোমরা তোমাদের নাম লেখো, তাহলে আসলে বুঝতে পারবো যে ক্লাসটা কে কে করতেছো। আমার বাকি বিগত 3টা ক্লাসের লেকচার আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে। তোমরা যদি কোনো ক্লাস মিস করে থাকো, তাহলে এই ক্লাসের পরে বাকি ক্লাসগুলো দেখে নিবে, ঠিক আছে? দেখে নেওয়ার মাধ্যমে আরও আয়ত্তে নিয়ে আসতে পারবা বিষয়গুলো। যেহেতু লাইভ ক্লাসটি মাত্র শুরু হয়েছে, সুতরাং আমি 3 থেকে 4 মিনিট তোমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করব। তোমরা যারা এই লাইভ ক্লাসটি দেখতেছো, কমেন্টে তোমার নাম লিখে জানাইলে বুঝতে পারবে যে আসলে লাইভ ক্লাসটি এই মুহূর্তে কতজন আছো। আমাদের বন্ধুদের উদ্দেশ্যে মেনশন দিয়ে দাও ওদেরকে, যাতে ওরা তাড়াতাড়ি করে চলে আসে। আরও বেশি ভালো হয় যদি লাইভ ক্লাসটিকে তোমরা শেয়ার করে দাও। তোমরা শেয়ার করে দিলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের যারা আছে প্রত্যেকেই লাইভ ক্লাসটিকে উপভোগ করতে পারবে। সুতরাং প্রত্যেকের সুবিধার কথা চিন্তা করে লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও। পাশে শেয়ার বাটনে ক্লিক করে দাও খুব দ্রুত। এবং তোমরা বই খাতা নিয়ে ক্লাসটা করার জন্য বসে যাও, খুব দ্রুত বসে যাও। আমরা আজকে 6.2 এর ধারাবাহিক আলোচনার পার্ট 3, আজকে 4th ক্লাস। আজকের ক্লাসে আমরা ওই আগের ক্লাসের বাকি অঙ্কগুলো করব। অর্থাৎ আজকে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান। আমরা আজকে বাস্তব ভিত্তিক সমস্যার সহসমীকরণ ও গঠন নিয়ে আলোচনা করব। এখনই লাইভ ক্লাসটির আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে, অর্থাৎ ক্লাসের মূল আমরা আলোচনায় প্রবেশ করব। তোমরা লাইভ ক্লাসটি যারা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, চলো তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রতিবারের ন্যায়, প্রত্যেক ট্যাগের ন্যায় এবারও ট্যাগ স্টে হোম স্টে সেফ। এবং সবাইকে রমাদান করিম। রমাদান আমাদের মাঝে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমরা রমাদানের একেবারে লাস্টের দিকে এখন আছি। সামনে কিছুদিন পরে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের ভিতরে একটা উৎসব, অর্থাৎ ঈদ উল ফিতর। ওই দিন যেহেতু করোনার কারণে পরিস্থিতি এখন খুব ভয়াবহতার দিকে, সুতরাং তোমরা সবাই বাসায় থাকবা এবং ঈদের এনজয়টা বাসায় থেকেই করার চেষ্টা করবা। আসো তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। তোমরা লাইভ ক্লাসটিতে অনেকেই জয়েন করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমরা আজকে আলোচনা করব 6.2 এর সরল সহসমীকরণ নিয়ে। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করতেছি। দেখো ভাইয়া, আমরা যদি অধ্যায়টা নিয়ে একটু
অ্যানালাইসিস করি। এর আগের ক্লাসে আমরা এই অ্যানালাইসিসটা করছিলাম। তো আজকে তোমাদের সুবিধার জন্য ভাই আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমরা এর আগের দিন 1 2 3 4 অর্থাৎ এই 4টে স্টেপের অঙ্ক পূর্বের ক্লাসে করছিলাম। আজকে আমরা করব 5 6 অর্থাৎ এই যে এই অঙ্কগুলো করবো আজকে। দেখো, সিমিলার অঙ্ক উদাহরণ তোমরা যদি লক্ষ্য করো, উদাহরণ 16 সরি উদাহরণ 4 আর অনুশীলনী 16, এই দুটো অঙ্ক আমাদের সেম ক্যাটাগরি বা ক্যাটাগরি একই। সুতরাং এই দুইটা থেকে আমরা যে কোনো একটা না দুটো অঙ্কই করব, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। অঙ্কগুলো হচ্ছে সংখ্যা নিয়ে অঙ্কগুলো পরীক্ষার সময় একটা থাকতে পারে। এখানে ইম্পর্টেন্ট ছিল পিতা পুত্রের অঙ্ক, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যা সংক্রান্ত অঙ্কগুলো। এরপরে আরও কিছু অঙ্ক আছে, উদাহরণ 2, এরপর হচ্ছে 17 18 19। এই অঙ্কগুলো হচ্ছে একেবারে তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ, অর্থাৎ মুদি দোকান থেকে কোনো কিছু ক্রয় বিক্রয় করলে আমি কত টাকা দিচ্ছি কত টাকা নিচ্ছি, এই যে ধারাবাহিকগুলো, এগুলো হচ্ছে যে তোমার এই সিমিলার 6-এর ভিতরে দেখবে এখানে জমির ক্ষেত্রফল প্রস্থ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে টাকা পয়সার হিসাব করা হয়েছে। তো এই পুরোটাকে আমরা একটা সিমিলার পার্টে ভাগ করলাম। তাহলে আজকে আমরা এই দুইটা পার্ট নিয়ে সুন্দর মতো আলোচনা করব। আমি প্রথমে তোমাদেরকে উদাহরণ 4 করাবো। দেখো, আমরা উদাহরণ 4 করব আজকে। উদাহরণ 4-এর প্রশ্নটা যদি তুমি লক্ষ্য করো কি দেখতে পাবে। দেখো, প্রশ্নটাতে বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটি 3 গুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটা নির্ণয় করো। দেখো, এখানে আমাদের দুইটা শর্ত দেওয়া ছিল। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার ক্ষেত্রে দুইটা শর্ত। প্রথম শর্ত ছিল সংখ্যাদ্বয়ের অঙ্কের সমষ্টি, অর্থাৎ দুইটা সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি আমার 7, অঙ্ক দুইটার সমষ্টির সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমার যোগফল দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়। সেকেন্ড শর্ত বলছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। তাহলে এখানে যেহেতু সংখ্যাটা নির্ণয় করতে বলছে, তাহলে দেখো এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আমরা কি বলতে পারি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ভিতরে একটা এক্স থাকতে পারে, একটা ওয়াই থাকতে পারে, অর্থাৎ দুইটা অঙ্ক থাকবে। তাহলে আমরা প্রথমে বলবো, মনে করি একটু ওয়েট, ভাইয়ার কথা এবং সবকিছু ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কেউ একটু কমেন্ট করে জানাতে পারো যে কথা এবং সবকিছু স্পষ্ট কিনা। দেখো, আমরা এখন যে কাজটা করব, আমরা মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক। দেখো, একক স্থানীয় অঙ্ককে আমরা ধরে নিলাম এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই। একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। সুতরাং সংখ্যাটি, দেখো সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটার সাথে আমি যোগ করব দশক স্থানীয় অঙ্ক। আমি যদি একক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্কটা যোগ করি তাহলেই আমি আমাদের নির্ণয় আনসারটা পাবো, অর্থাৎ সংখ্যাটা পাবো। এবার ঠিক আছে কি না, খাতা একটু বাম পাশে থ্যাংক ইউ বলার জন্য। এবার ঠিক আছে কিনা একটু কাইন্ডলি বলবেন। দেখো, তাহলে আমরা সংখ্যাটা পাইলাম এক্স প্লাস 10 ওয়াই। এখন দেখো, আমাদের এটা হচ্ছে সংখ্যা,
এখানে আমার এক্স আর ওয়াই এই দুইটার মান নির্ণয় করতে হবে। কোনো একটা অজ্ঞাত রাশি, এখানে অজ্ঞাত রাশি হচ্ছে এক্স আর ওয়াই। অজ্ঞাত রাশি কয়টা? দুইটা। দুইটা অজ্ঞাত রাশির মান যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে দুইটা সমীকরণ বের করতে হবে। দুইটা অজ্ঞাত রাশির মান বের করতে হইলে দুইটা সমীকরণ বের করতে হবে। যদি কখনো তিনটা অজ্ঞাত রাশির মান থাকে এক্স ওয়াই জেড, তাহলে আমাকে তিনটা সমীকরণ লাগবে। মাথায় রাখবা, দুইটা সমীকরণ সমাধান করলে আমি দুইটা অজ্ঞাত রাশির মান বের করতে পারবো। আর তিনটা সমাধান করলে আমি তিনটা রাশির মান বের করতে হলে আমাকে তিনটা রাশি সমাধান করতে হবে। অর্থাৎ যতগুলো অজ্ঞাত রাশি ততগুলো সমীকরণ লাগবে। এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে। দেখো, প্রথম শর্ত মতো আমাদের কি দেওয়া ছিল? প্রথম শর্ত মতে একটু লক্ষ্য করো, প্রথম শর্তে আমাদের কি ছিল? অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্ক হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মিনস এক্স আর ওয়াই এর সমষ্টি। এই সমষ্টির সাথে বলছে 7 যোগ করতে, তাহলে আমি 7 যোগ করব। যোগফল বলছে যে দশক স্থানীয় অঙ্কটির 3 গুণ হয়। আচ্ছা, দশক স্থানীয় অঙ্কটা কত? দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার শুধুমাত্র ওয়াই। তাহলে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ মানে দশক স্থানীয় অঙ্ককে আমি 3 দ্বারা গুণ করলে আমি প্রাপ্ত শর্তটি দ্বারা একটা সমীকরণ পাবো। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আমি যদি প্রথম শর্তটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো তো? বা এক্স প্লাস ওয়াই মাইনাস 3y ইকুয়ালস টু -7। আমরা কি করলাম? আমরা এখান থেকে এই 3yকে পক্ষান্তর করে নিয়ে আসছি আর 7কে পক্ষান্তর করে অপর পাশে নিয়ে গেছি। বা এক্স মাইনাস 2y ইকুয়ালস টু -7, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিব। দেখো, আমি এতটুকু পর্যন্ত পড়ে একটা সমীকরণ পাইছি। বাকি অংশটুকু যদি আমি পড়ি তাহলে আরেকটা সমীকরণ পাবো। তাহলে দ্বিতীয় শর্তে আমাদের দ্বিতীয় শর্তটা কি বলছে? দ্বিতীয় শর্তটা বলছে কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে। আচ্ছা, সংখ্যাটা থেকে 18 বাদ মানে কি জানো? আমার নির্ণয় সংখ্যা হচ্ছে এই যে এটা। তার মানে আমি এই সংখ্যাটা থেকে 18 বাদ দিব। তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 10y, এটার থেকে আমি বাদ দিব 18। বাদ দিলে আমার কি হবে ভাইয়া? বাদ দিলে ফলাফলটা হবে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করার মানে হলো একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্কটা চলে যাবে দশক স্থানীয় অঙ্কে, দশক স্থানীয় অঙ্কটা চলে আসবে একক স্থানীয় অঙ্কে। অর্থাৎ আমার নতুন সংখ্যাটা দাঁড়াবে ওয়াই প্লাস 10x। এই যে ওরা স্থান পরিবর্তন করছে, এটাই আমার দ্বিতীয় শর্ত বলে দিছে। তাহলে আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো তো? ক্যালকুলেশন করলে পাবো এক্স প্লাস 10y, এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে -y মাইনাস 10x ইকুয়ালস টু 18। বা দেখো, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? 10y থেকে শুধুমাত্র -y চলে গেলে থাকে 9y, আর এখানে থাকে -9x ইকুয়ালস টু 18। বা আমি যদি এখান থেকে 9 কমন নেই তাহলে কি কি থাকে বলো তো? তাহলে থাকে y মাইনাস এক্স ইকুয়ালস টু 18। সুতরাং 9 দ্বারা 18কে ভাগ করলে নতুন সমীকরণটা দাঁড়াবে y মাইনাস এক্স ইকুয়ালস টু 2। এটাই হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে দেখো, আমাদের অজ্ঞাত রাশি ছিল এক্স আর ওয়াই দুইটা, আমরা সমীকরণ বের করতে পারছি কয়টা? তাও দুইটা। একটু একটা মিনিট, কারিগরিটা একটু ঠিক করে নিচ্ছি। মোহাম্মদ জিরানি, প্লিজ এবার বলবেন এবার এবার ঠিক আছে কিনা।
দয়া করে বলেন এবার ঠিক আছে কি না। হ্যাঁ, তাহলে দেখো আমরা যে কাজটা করলাম, আমরা এখান থেকে দুইটা সমীকরণ পাইলাম, এই যে এই একটা সমীকরণ, এ আর একটা সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করার মাধ্যমে এক্স আর ওয়াই এর মান বের করব। এখন তোমরাই বলো, দুইটা সমীকরণ সমাধান তিনটা নিয়মে করা যায়। আমি আগের ক্লাসও বলছিলাম, তিনটা নিয়ম হচ্ছে কি কি? প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন। আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটা কাজ করে নিলে হবে। মাথায় রাখবা, প্রতিস্থাপনের চেয়ে অপনয়ন নিয়মটা সহজ, অঙ্কগুলো খুব দ্রুত মিলে যায়। তাহলে সেই শর্ত মতো আমরা অপনয়ন নিয়মে করার চেষ্টা করব। তাহলে আমরা যদি 1 আর 2-কে পরস্পর যোগ বা বিয়োগ করি তাহলেই কিন্তু আমি ফলাফলটা পেয়ে যাব। আসো আমরা তাহলে 1 নং যোগ 2 নং করি। দেখো আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে কি পাচ্ছি একটু লক্ষ্য করো। 1 নং সমীকরণ আমাদের আছে এক্স মাইনাস 2y, যোগ করব y মাইনাস এক্স ইকুয়ালস টু -7 যোগ করব 2, বা যেখানে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, লক্ষ্য করো এটা হচ্ছে আমার প্লাস এক্স, এটা হচ্ছে আমার মাইনাস এক্স, কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র থাকবে মাইনাস ওয়াই ইকুয়াল -5, -7 থেকে +2 চলে গেলে থাকে -5। সুতরাং ওয়াই ইকুয়ালস টু হবে আমার শুধুমাত্র 5। তাহলে দেখো আমরা এখানে ক্যালকুলেশন করার মাধ্যমে ওয়াই এর মানটুকু বের করে নিয়ে আসতে পারছি। এখন আমার কাজ কি? এক্স এর মানটা বের করা। এখন এক্স এর মান বের করার জন্য আমি এই ওয়াই এর মানটাকে 1 নং কিংবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে। আসো আমরা ওয়াই ইকুয়ালস টু 5-কে 2 নং এ বসিয়ে, আচ্ছা 2 নং এ যদি বসাই, 2 নং সমীকরণটাতে কি ছিল? 2 নং সমীকরণটাতে ছিল ওয়াই মাইনাস এক্স, তার মানে হবে 5 মাইনাস এক্স ইকুয়ালস টু 2, বা এক্স ইকুয়ালস টু 2 মাইনাস এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 5। সুতরাং এক্স ইকুয়ালস টু আমার দাঁড়াবে 3। দেখো এখানে -3 হইতো, কিন্তু বাট এখানের মাইনাস এখানে মাইনাস কাটাকাটি চলে গিয়ে এক্স ইকুয়ালস টু শুধুমাত্র 3 হয়েছে। তাহলে আমি এখান থেকে এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি না? তাহলে আমাকে নির্ণয় করতে বলতে সংখ্যাটা, তাহলে সংখ্যাটা হচ্ছে কত? এই যে সংখ্যাটা আমার এটা, তাহলে নির্ণয় সংখ্যা বা সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি তুমি জাস্ট এক্স আর ওয়াই জায়গায় মানগুলো বসাই দিবা। এক্স এর মান বের হচ্ছে 3 যোগ 10 প্লাস ওয়াই, ওয়াই এর মান আসছে কত? ওয়াই এর মান আসছে 5, তাহলে 10 গুণ 5, তাহলে আমি করলে হবে 50 আর 3 হবে 53, 53। এইটাই হচ্ছে আমার নির্ণয় সংখ্যা। তাহলে আমার নির্ণয় সংখ্যাটা কত? নির্ণয় সংখ্যাটা হচ্ছে 53। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার একটু করে রিভিউ করি। আমরা কি করছি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, সংখ্যাটা লিখছি, একক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10। দেন আমাদের প্রশ্নে 2টা শর্ত দেওয়া ছিল, আমরা দোনোটা শর্ত পর্যায়ক্রমে লিখে 2টা সমীকরণ ড্র করছি। 2টা সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার মাধ্যমে আমরা প্রাপ্ত সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের উদাহরণ 4-এর সমাধান। তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো, অথবা ক্লাস শেষ হওয়ার পরেও নিতে পারো। আসো তাহলে আমরা তার পরবর্তী অঙ্কে চলে যাই। একই অঙ্ক, উদাহরণ 4-এর মতো ঠিক সিমিলার অঙ্ক। চলো আমরা এখন ওই অঙ্কটার দিকে চলে যাই। এই যে আমাদের অঙ্কটা 16 নাম্বার অঙ্ক, তোমার বইয়ের 16 নাম্বার অঙ্ক। দেখো আমরা যদি 16 নম্বর অঙ্কটা একটু দিকে লক্ষ্য করি, আশা করি এটাও সহজ, তোমরা পারবা। কি বলছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল। আবারও বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয়ের যোগফল। যোগফল বলছে আমার 14 আর বিয়োগফল বলছে আমার 4। তাহলে সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তাহলে এর আগের মতোই আমরা ধরে নিব, মনে করি
সংখ্যাটি বৃহত্তম অঙ্ক, দেখো আমরা ধরে নিলাম সংখ্যাটার বৃহত্তম অঙ্ক হচ্ছে এক্স এবং ক্ষুদ্রতম অঙ্ক হলো আমার ওয়াই। তাহলে আমরা বৃহত্তম অঙ্কটাকে ধরে নিলাম এক্স আর ক্ষুদ্রতম অঙ্কটাকে ধরে নিলাম আমরা ওয়াই। এখন আমার প্রশ্ন দেখো দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত মতে দেখো প্রথম শর্তটা আমার কি দেওয়া আছে, প্রথম শর্তটা আমার দেওয়া আছে অঙ্কদ্বয়ের যোগফল। অঙ্ক হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই, তাহলে অঙ্কদ্বয়ের যোগফল মিনস এক্স প্লাস ওয়াই। অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে আমার কত জানো, অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে আমার 14। মাথায় রাখবা এখানে যে আমি এই শর্তটা লিখছি এখানে কিন্তু আমার এক্স বড় ওয়াইয়ের চেয়ে, কারণ আমি বলেই দিছি এক্স হচ্ছে বৃহত্তম ওয়াই হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে এক্স বড় ওয়াইটা হচ্ছে আমার এক্সের চেয়ে ছোট। তাহলে আমাকে বিয়োগফল বলছে, বিয়োগ সবসময় বড়টা থেকে ছোটটার করতে হয়। বিয়োগফলের মানটা বলছে আমাকে 14, সরি বিয়োগফল বলছে 4। তাহলে এইটা হচ্ছে আমার একটা সমীকরণ আর এটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। তাহলে আমি এখান থেকে দুইটা সমীকরণ পাইলাম। এখন বলো তো এই দুইটা সমীকরণকে তোমরা নিজেরা সমাধান করে ফেলতে পারবা না? অবশ্যই পারবা। দেখো এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। আমরা 1 নং যোগ 2 নং প্রথমে করব। দেখো আমরা যদি 1 আর 2 যোগ করি, 1 নংয়ে আছে এক্স প্লাস ওয়াই যোগ 2 নংয়ে ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল যোগফলটা হচ্ছে 14 যোগ 4, বা এখানে লক্ষ্য করো কাটাকাটি চলে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে 2x। ওই পাশে যদি আমি যোগ করি 14 সাথে 4 যোগ করলে হবে কত আমার 18। এরপরে আমি যদি করি বা x ইকুয়ালস টু 18 ডিভাইডেড বাই 2, সুতরাং x ইকুয়াল 9। দেখো আমরা এখান থেকে x এর একটা মান পেয়ে গেলাম। আমি একটু করে অঙ্কটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু করে প্রশ্নটার দিকে আরেকটু দেখতেছি। আচ্ছা তোমরা একটু দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে আমি প্রশ্নটা তোলার সময় একটু ভুল তুলছি। তোমরা একটু লক্ষ্য করো, বলো তো তোমাদের বইয়ে কি প্রশ্নটা 10 আছে না 16 আছে? এই জায়গাটাতে 10 আছে নাকি 16 আছে? তোমরা যারা দেখতেছো আর একটু বলো তো। আচ্ছা আমি নিজেই দেখতেছি, দুঃখিত ভাইয়া, এটা হচ্ছে যে আমাদের 10, এই সংখ্যাটা হচ্ছে আমাদের 10। তাহলে এখানে 14 জায়গায় হবে 10, যোগফলটা হবে 14 আর 4 যোগ করলে হবে আমার কত, 14 আর 4 যোগ, সরি 10 আর 4 যোগ করলে হবে 14। তাহলে 14 ভাগ 2, 14 ভাগ 2 মানে আমার 7। তাহলে x এর মান একটা আসছে আমার 7। এখন আমার x এর মান আরেকটা লাগবে। দেখো x এর মান আরেকটা বের করার নিয়ম হচ্ছে, সরি x এর একটা মান বের করে ফেলছি, কারণ অজ্ঞাত রাশি আরেকটা হচ্ছে আমার শুধুমাত্র y। y এর মান বের করার আমার নিয়ম হচ্ছে ওয়াই এর মান, হ্যাঁ নিপ্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ভাইয়ার লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও তো। দেখো এক্স ইকুয়ালস টু আমার আসছে 7, তাহলে এখন আমি ওয়াই এর মান বের করব। তাহলে আমি এক্স ইকুয়ালস টু 7 এটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমার ওয়াই এর মান বের হয়ে যাবে। আমরা এটাকে 1 নংয়ে বসিয়ে দেবো, এক্স ইকুয়ালস টু 7 1 নং এ বসিয়ে যদি আমরা বসাই দিই তাহলে কী হবে, দেখো ছিল কি, ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার হবে 7 প্লাস ওয়াই, সরি ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে আমি এক্স এর মান বসাইলে হবে 7 প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, বা ওয়াই ইকুয়ালস টু 10 মাইনাস 7, সুতরাং ওয়াই ইকুয়ালস টু 3। দেখো আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি। এখন আমার সংখ্যাটা নির্ণয় করতে হবে, এখন আমার সংখ্যাটা নির্ণয় করতে হবে। সুতরাং সংখ্যাটি এক্স প্লাস 10 ওয়াই এমনও হতে পারে, আবার ওয়াই প্লাস 10 এক্স এমনও হতে পারে। আমার এখানে দুইটা জিনিসই সম্ভব। প্রথমটার ক্ষেত্রে আমি যদি এক্স এর মান
আর ওয়াই এর মান বসাই। দেখো এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 × 30 আর সাথে যোগ করলে হবে আমার 37। এখানে যদি আমি বসাইতাম তাহলে আমার ওয়াই এর মান হচ্ছে কত 3, আর এখানে আমার এক্স এর মান হচ্ছে 7, তাহলে 7 গুণ 10 বা 7 গুণ 10 তাহলে হবে 70, 70-এর সাথে 3 যোগ করলে হবে 73। তাহলে আমার সংখ্যাটা 37ও হতে পারতো, 73ও হতে পারতো, আমি একজ্যাক্ট শিওর জানি না, তাই আমি দোনোটাকেই লিখে দিব আনসার। সুতরাং সংখ্যাটি 37 বা 73, এটাই হলো আমার নির্ণয় ফলাফল। দেখো আমি আবারও বলতেছি, তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যেখানে দুইটা কেন নিলাম। বৃহত্তম সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স, ক্ষুদ্রতম সংখ্যাটা ওয়াই। কেন? এটা উল্টাও তো হতে পারতো, ক্ষুদ্রতমটা এক্স বৃহত্তমটা ওয়াই যদি হতো সেই ক্ষেত্রে আনসারের তো পাল্টা যেতে পারতো। এই কারণে আমরা যেহেতু এক্সেট জানি না বৃহত্তম সংখ্যাটা কি এক্স না ওয়াই, তাই আমরা দোনোটাকেই আনসারে লিখে দিব। কেউ কখনো একটা লিখবেন, এখান থেকে দোনোটাই আনসারে লিখে দিতে হবে। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও যে অঙ্কগুলো বুঝতেছো কি না। হ্যাঁ, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটুকুও শেষ। তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, আমরা এখন তার পরবর্তী অঙ্কে চলে যাব। তার পরবর্তী অঙ্কগুলো হচ্ছে তোমার একজ্যাক্ট বাস্তব জীবনে ইউজেবল বা বাস্তব জীবনে ব্যবহারযোগ্য অঙ্কগুলো। দেখো আমরা তারপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের 17 নং অঙ্ক। তোমার বইয়ের 17 নং অঙ্ক, পৃষ্ঠা নাম্বার যদি আমি বলতে হয়, পৃষ্ঠা নাম্বার 113 পৃষ্ঠা। দেখো অঙ্কটা আমাদের কি বলছে একটু ভালো মতো মনোযোগ দাও। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 25 মিটার বেশি, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করছে। আমি এখান থেকে একটা শর্ত পাবো। সেকেন্ড, আরেকটা শর্তের জন্য কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 150 মিটার। বলছে ক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, বাট আমাকে শর্ত দিয়ে দিচ্ছে দুইটা। একটা শর্ত বলছে দৈর্ঘ্য প্রস্থ 25 মিটারের বেশি নয়, আরেকটা শর্ত বলছে এর পরিসীমা 150 মিটার। তাহলে আমরা দুইটা শর্ত দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থের মান নির্ণয় করব। আসলে তাহলে করি, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল এক্স, যেহেতু আমার পরিসীমাটা মিটারে দেওয়া আছে তাহলে আমি বলতে পারবো এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। তাহলে আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। আমার কাজ এক্স আর ওয়াইয়ের মান বের করা। এক্স আর ওয়াইয়ের মান বের করলে আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। এখন আসো আমরা শর্তের দিকে একটু লক্ষ্য করা যাক। আমাদের শর্ত দুইটা বলছে, তাহলে প্রথম শর্তে কি বলছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 সেন্টিমিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য যদি আমার এক্স হয়, এটার থেকে যদি আমি প্রস্থকে বিয়োগ করি, এই বিয়োগফলটা হবে আমার 25। এটাই আমার 1 নং শর্তে দেওয়া ছিল। এবার দ্বিতীয় শর্তটা আমার বলছে আয়তক্ষেত্রের পরিসীমা। তোমরা কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা জানো? আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স, প্রস্থ হচ্ছে আমার ওয়াই। তাহলে এই দুইটার পরিসীমা সমান হচ্ছে 150। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে ভাইয়া লিখে দিচ্ছি, আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এককটা হবে শুধুমাত্র একক। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 150, বা আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করতাম তাহলে পাইতাম এক্স প্লাস ওয়াই, 2 দ্বারা 150কে ভাগ করলে হবে 75। তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। দেখো এখান থেকে আমি কটা সমীকরণ পাইছি? দুইটা সমীকরণ পাইছি। এখন এই দুইটা সমীকরণ আমি সমাধান করলে এক্স আর ওয়াই এর মানটা পাবো। এক্স আর ওয়াই এর মানটা আমি এখানে বসিয়ে দিলে আমার নির্ণয় ফলাফলটা পেয়ে যাব।
আশা করি এখান থেকে এক্স আর ওয়াই এর মান তোমরা বের করতে সক্ষম হবে। কি করবা, 1 আর 2 বিয়োগ করবা, 1 আর 2 যোগ করবা। তাহলে আমরা করব 1 প্লাস 2, মানে 1 আর 2 আমরা যোগ করব। আমরা যদি যোগ করি তাহলে কি পাবো দেখো, 1 নং সমীকরণে ছিল এক্স মাইনাস ওয়াই, যোগ করব 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে আছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 25 প্লাস 75, বা আমি যদি এখানে কাটাকাটি করি, আমার দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি চলে যায়, তাহলে থাকে 2x ইকুয়ালস টু 25 আর 75 যোগ করলে হবে আমার কত, 100। সুতরাং x ইকুয়াল আমি পাবো 50 মিটার। তাহলে x ইকুয়াল 50 মানে কি, আমি দৈর্ঘ্যের মানটা পেয়ে গেছি, দৈর্ঘ্য হচ্ছে আমার 50। এবার প্রস্থ নির্ণয় করতে হবে। প্রস্থ নির্ণয় করার জন্য আমি আবার 1 বিয়োগ 2 করব। 1 আর 2 যদি আমি বিয়োগ করি, 1 নং সমীকরণে কি ছিল এক্স মাইনাস ওয়াই, বিয়োগ 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে যদি আমি বিয়োগ করব তাহলে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 25 মাইনাস 2 নং, 2 নংয়ে ছিল 75, বা আমি যদি এখানে কাটাকাটি করি, দেখো এখানে আমাদের প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি চলে গেলে থাকে মাইনাস 2y, 25 থেকে মাইনাস 75 বিয়োগ করলে কত থাকে, মাইনাস 50 সম্ভবত, হ্যাঁ এক্সাক্ট মাইনাস 50। তো সুতরাং y ইকুয়ালস টু মাইনাস 50 ডিভাইডেড বাই মাইনাস 2। সুতরাং y ইকুয়ালস টু আমার দাঁড়াবে, মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে, 2 দ্বারা 50 কাটলে হবে 25, তাহলে y এর মানটা দাঁড়াবে আমার কত, 25। তাহলে দেখো আমি এখান থেকে এক্স আর ওয়াই এর মানকে বের করে নিয়ে আসতে পারলাম। এক্স এর মানটা হচ্ছে আমার দৈর্ঘ্য, ওয়াই এর মানটা হচ্ছে আমার প্রস্থ। সুতরাং নির্ণয় দৈর্ঘ্য সমান 50, প্রস্থ সমান 25, তোর এককটা লিখতে হবে অবশ্যই মিটার। এটাই হচ্ছে আমার নির্ণয় ফলাফল। আশা করি অঙ্কগুলো খুব সহজ, তোমরা খুব সহজে বুঝে নিতে পারতেছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো বুঝে নেওয়ার জন্য। আসো আমরা তারপরের অঙ্কটা করার চেষ্টা করি। তারপরে আমরা যে অঙ্কটা করব আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক, আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটা আমরা আজকে করব। দেখো অঙ্কটাতে কি বলছে, একজন লোকের নিকট 5000 টাকা আছে। একজন লোকের নিকট কত টাকা আছে, 5000 টাকা আছে। মনে করো একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। অর্থাৎ তিনি 5000 টাকাকে ভাগ করে দিবেন, তিনি 5000 টাকাকে 2 জনের মাঝে ভাগ করে দিলেন। ভাগ করছেন যে তিনি সমান ভাগে ভাগ করেন নাই, তিনি শর্ত সাপেক্ষে ভাগ করে দিলেন যে প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জন 4 গুণ বেশি টাকা পাবে। প্রত্যেকে টাকার পরিমাণ নির্ণয় করো। টাকা যেহেতু 2 জনের মাঝে ভাগ করে দিয়েছে, সুতরাং 2 জনের মাঝে ভাগ করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে 2টা শর্ত এখান থেকে বের করে নিয়ে আমরা 2 জনের টাকার পরিমাণটা বের করব। তাহলে আমরা প্রথমে মনে করি প্রথম জনের টাকার পরিমাণ, প্রথম জনের টাকার পরিমাণ ধরে নিলাম আমরা x টাকা, এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ আমরা ধরে নিব y টাকা। তাহলে প্রথম জন পেলো আমার x টাকা, দ্বিতীয় জন পেলো আমার y টাকা। লক্ষ্য করো আমি 5000 টাকা কিন্তু এই 2 জনের মাঝে ভাগ করে দিছি। সুতরাং এই 2 জনের টাকাকে যদি আমি যোগ করে দেই তাহলে এই যোগফলটা কত হবে একটু বলতে পারবা? হ্যাঁ, যোগফলটা হবে আমার 5000। আমি 5000 টাকা 2 জনকে ভাগ করে দিছি, আবার ওই 2 জনের টাকা যোগ করলে তো আমার মূল টাকাটা পাচ্ছি। তাহলে আমার একটা শর্ত হয়, 2 জনের টাকার পরিমাণ যদি আমি যোগ করি সেই যোগফলটা হবে আমার 5000। সেকেন্ড শর্ত তিনি থেকে শুরু হয়েছে, দেখো তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জন দ্বিতীয় জনের টাকার 4 গুণ হয়। অর্থাৎ এখানে একটা শর্ত উল্লেখ করে দিছে। শর্তটা দ্বারা আমরা লিখতে পারি, ধরো প্রথম জনের টাকা, তার টাকার পরিমাণটা হচ্ছে দ্বিতীয় জনের টাকার 4 গুণ।
প্রথম জনের টাকা তার টাকার পরিমাণটা হচ্ছে দ্বিতীয় জনের টাকাকে যদি আমি 4 দ্বারা গুণ করি, যেই গুণফলটা দাঁড়াবে সেইটার মান হচ্ছে আমার প্রথম জনের টাকা। তাহলে দ্বিতীয় শর্তটা হচ্ছে আমার x ইকুয়ালস টু 4y। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা 1 আর 2কে সমাধান করার মাধ্যমে x আর y অর্থাৎ প্রথম জনের টাকার পরিমাণ আর দ্বিতীয় জনের টাকার পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা কি কাজ করতে পারি দেখো, x ইকুয়ালস টু 4y কে চাইলে আমরা এখানে 1 নং সমীকরণে বসিয়ে দিতে পারি। 1 নং এ বসিয়ে যদি আমরা 1 নং এ বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1 নং সমীকরণটা ছিল x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5000। আমরা এখানে x এর জায়গায় বসাবো কত, 4y প্লাস ওয়াই ইকুয়ালস টু 5000 বা 5y ইকুয়ালস টু 5000। সুতরাং শুধুমাত্র y বের করতে হলে আমাকে ভাগ করতে হবে, 5000কে 5 দ্বারা ভাগ করলে হবে 1000। তাহলে আমি y এর টাকার পরিমাণ পেয়ে গেছি কত টাকা, 1000 টাকা। তাহলে আমি x এর টাকার পরিমাণ বের করতে হলে আমাকে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। সুতরাং y ইকুয়ালস টু 1000কে 2 নং এ বসিয়ে যদি আমরা 2 নং এ বসাই, x ইকুয়ালস টু 4y, y এর মানটা পাইলাম আমি 1000। সুতরাং x ইকুয়ালস টু 4000। তাহলে দেখো আমরা এখান থেকে x এর টাকার পরিমাণ অর্থাৎ প্রথম জনের টাকার পরিমাণ পাইলাম 4000, দ্বিতীয় জনের টাকার পরিমাণ পাইলাম 1000। 4000 যোগ 1000 সমান 5000, অর্থাৎ দুইজনের টাকার মোট পরিমাণ হচ্ছে 5000। আর প্রথম জন পাইলো x, দ্বিতীয় জন পাইলো, প্রথম জন মানে x পাইলো 4000, y পাইলো 5000। সুতরাং প্রথম জন 4000 টাকা ও দ্বিতীয় জন 1000 টাকা পাবে। এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার। তাহলে দেখো খুব সুন্দর করে আমরা 6.2 এর 9 নম্বর অঙ্কটা করে ফেলতে পারলাম। অর্থাৎ আমাদের এখন এই অধ্যায়ের বাকি আছে আর লেখচিত্রের সাহায্যে সমাধান। আমরা যদি 6.2 এর দিকে লক্ষ্য করি, আমাদের 6.2 এর যে অঙ্কগুলো বাকি আছে সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান। আমরা অন্য যে কোনো একটা দিন ওই অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই সমাপ্ত। একটু কথা আছে, সেটা হচ্ছে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ভাইয়া। হোমওয়ার্কগুলো খুব বেশি নয়, আশা করি প্রত্যেকেই করবা। একটু ওয়েট, আমি দিচ্ছি। একটু আগে হোমওয়ার্কটা নিয়ে নাও। হোমওয়ার্ক হচ্ছে আমার সবুজ কালে দিয়ে দাগান কিন্তু অঙ্কগুলো, অর্থাৎ উদাহরণ 2 আর 18, উদাহরণ 2 আর 18, মাত্র উদাহরণ 2 আর 18 এই দুটো অঙ্ক তোমাদের SW থাকবে। উদাহরণ 2 আর 18 এই দুইটা অঙ্ক তোমাদের SW থাকবে। আশা করি প্রত্যেকে SWটা করবা আর প্রত্যেকে অবশ্যই বাসায় থাকবা, বাসা থেকে বের হওয়ার দরকার নাই। এর মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত। স্টে উইথ আস। সবাইকে ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।